जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট, ঠিক আছে। তো মক টেস্ট নম্বর 13 অর্থাৎ 13, ঠিক আছে, সেরা 45টি প্রশ্ন উত্তর। তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 12 পর্যন্ত যেটা আছে মক টেস্ট, সেটা এই চ্যানেলটারই প্লে লিস্টে আপলোড করা আছে, সুন্দর করে সাজানো আছে। সেটি দেখে না থাকলে অবশ্যই সেটি দেখে নেবে, তারপরে এই মক টেস্ট নম্বর 13টি নম্বরটি দেখবে, ঠিক আছে। তো মক টেস্টের যে প্রত্যেকটি প্রশ্ন আছে সেগুলি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আসা গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ প্রশ্ন। এছাড়া এই প্রশ্নগুলি গ্রুপ সি এন্ড ডি এর জন্য সাজানো প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং তাছাড়া যে এই ভিডিওটি যেটা আছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইংলিশ, এবং প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স এই গ্রুপ সি এবং ডি কে এক্সামকে সামনে রেখে বানানো হয়েছে, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করি। তাহলে এক্ষেত্রে আমরা বলে দিই যে 3টা সেকশন থাকবে আগেকার মতনই, ঠিক আছে। সেকশন 1 যেখানে থাকবে জিকে, সেকশন 2তে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেকশন 3তে থাকবে ইংলিশ, ঠিক আছে। তো চলে আসে প্রথম প্রশ্নের দিকে। তো প্রথম প্রশ্ন আজকে যেটা জিকে অর্থাৎ জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি, সর্বপ্রথম অশোকের লিপি পাঠোদ্ধার করেন, ঠিক আছে। তাহলে এই যে সর্বপ্রথম অশোকের লিপি কে পাঠোদ্ধার করেন, 4টি অপশন আছে, শ্যাম শাস্ত্রী, এজার গোয়াল, বিএন মিশ্র, জেমস প্রিন্সেপ, ঠিক আছে। তাহলে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এটি আছে বিপিএসসি 2008, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জেমস প্রিন্সেপ, ঠিক আছে। তাহলে যদি বলে কত সালে, তাহলে সেটা হয়ে যাবে কখন? 1837, ঠিক আছে, 1837 সালে। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথমবার অশোকের লিপির যে পাঠোদ্ধার করেন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন চলে আসে। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে কি, যে ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? তাহলে এটা মনে রাখবে যে ঋগ্বেদের যে গায়ত্রী মন্ত্র আছে, এই গায়ত্রী মন্ত্রটি কার উদ্দেশ্যে রচিত হয়েছিল, ঠিক আছে। তাহলে এটাও এসে WBCS প্লি 2012, ঠিক আছে। তাহলে 4টে অপশন আছে, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, উষা। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি সাবিত্রী। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি সাবিত্রী, ঠিক আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন বলা আছে যে নিম্নলিখিত কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান উপাধি দিয়েছিলেন? তাহলে অনেক পরীক্ষাতে আসে যে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, কিন্তু অনেক পরীক্ষাতে এভাবে ঘুরিয়ে দেয় যে কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এই উপাধিটি দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে 4টে অপশন দেওয়া আছে, রমিলা থাপার, ভিনসেন্ট স্মিথ, RS শর্মা, RC মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে। এটা হচ্ছে WBCS প্লি 2008 সালে। তাহলে এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি হবে? তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। তাহলে এই ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কি ভিনসেন্ট স্মিথ। তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর তোমরা যে টোটাল স্কোর হচ্ছে সেই স্কোরটা তোমরা কমেন্টে জানাবে। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে খালিমপুর তাম্রপট অর্থাৎ তাম্র যে কপার প্লেট যেটাকে বলে তাম্রপট অর্থাৎ কপার প্লেট, ঠিক আছে। খালিমপুর তাম্রপ্লেট বা তাম্রপট পাল বংশীয় কোন রাজার সম্পর্কে আমাদের অবহিত করে, অর্থাৎ কোন পাল বংশীয় রাজা সম্পর্কে আমরা জানতে পারি এই খালিমপুর কপার প্লেট বা খালিমপুর তাম্রপট থেকে? এটিও এসে WBCS প্লি 2012 সালে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? দেবপাল, রামপাল, ধর্মপাল, প্রথম মহিপাল। 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি ধর্মপাল। 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি ধর্মপাল, ঠিক আছে। এরপরে 5 নম্বর প্রশ্ন বলা আছে যে স্বরাজ্য দল, ঠিক আছে, এই স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে অপশন দেওয়া আছে, 1953, 1943, 1923, 1933। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1923, ঠিক আছে। এবার যদি বলে যে কে প্রতিষ্ঠা করেছিল তাহলে হবে কি চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর উদ্যোগে এই স্বরাজ পার্টি গঠিত হয়, ঠিক আছে। এই স্বরাজ্য পার্টি গঠিত হয়। তাহলে মেন দুজনকে ছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। আর এদিকে ইয়ারটা হচ্ছে কি 1923 অর্থাৎ 1923 সাল, ঠিক আছে। এবার 6 নম্বর প্রশ্ন দিকে চলে আসি। 6 নম্বর প্রশ্ন বলা আছে যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? তাহলে এটা যেটা আছে যে ভাষার ভিত্তিতে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ইন্ডিয়ান স্টেট, ঠিক আছে, অন দ্য লিঙ্গুইস্টিক বেসিস, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিয়ান স্টেট বা ফার্স্ট স্টেট किसर बेसिस है? ऑन द बेसिस ऑफ लैंग्वेज।
ঠিক আছে। তাহলে ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য যেটা হচ্ছে, সেটা 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে WBCS পিলি 2004। ঠিক আছে, তাহলে কত সালে যদি হয়েছিল সেটা জিজ্ঞাসা করলে হয়ে যাবে কখন? 1953, 1953 সালে। ঠিক আছে, এরপর আসছি 7 নম্বর প্রশ্ন। তাহলে 7 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ঠিক আছে, তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, যেটাকে সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ ভলক্যানো। তাহলে ভারতের একমাত্র সক্রিয় ভলক্যানো যদি বলে তাহলে 4টে অপশনের মধ্যে আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারেন দ্বীপ, পাম্বান দ্বীপ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ, ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ। ঠিক আছে, তাহলে লাস্ট যেটা আছে 2017 সালে এখানে ভলকানো বা মানে অগ্নুৎপাত দেখা গিয়েছিল। ঠিক আছে, এটি হচ্ছে WBCS পিলি 2018। আর এটা অবস্থিত কোথায় আছে? না, এটা আছে আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ডে। ঠিক আছে, লাস্ট টাইম কখন ভলকানিক ইরাপশন দেখা গিয়েছিল? 2017 সালে। ঠিক আছে, এরপর আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলা আছে যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, তাহলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত অর্থাৎ গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া। তাহলে গ্রানারি অফ যদি সাউথ ইন্ডিয়া বলা হয় তাহলে সঠিক উত্তর কী হবে? দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তিরুচিরাপল্লী বা তিরুবনন্তপুরম, থাঞ্জাভুর, কোনোটি না। 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি? থাঞ্জাভুর। ঠিক আছে, এই থাঞ্জাভুরকে বলা হয় গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে উর্বর কৃষি জমির জন্য এই থাঞ্জাভুর বিখ্যাত। এটি এসে WBCS মেন্স 2017। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুট বলা হয়? ঠিক আছে, ভারতের রুট বলা হয়। 4টে অপশন দেওয়া আছে, ভিলাই, দুর্গাপুর, রাউরকেলা, জামশেদপুর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? দুর্গাপুর। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি? দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় দ্য রুট অফ ইন্ডিয়া। ঠিক আছে, রুট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এটা কাকে বলা হয়? দুর্গাপুরকে। এটিও এসেছে WBCS পিলি 2011 সালে। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন বলা আছে যে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট সংযুক্ত ছিল। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট সংযুক্ত ছিল। 4টে অপশন দেওয়া আছে, 1918 সালে ভারত শাসন আইন, 1920 সালে ভারত শাসন আইন, 1930 সালে ভারত শাসন আইন, 1919 সালে ভারত শাসন আইন। যেটা আসছে WBCS মেন্স 2014। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1919 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, তো 1919 সালে ভারত শাসন আইন এটাই মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে সংযুক্ত। ঠিক আছে, এরপর আসছি 11 নম্বর প্রশ্ন। তাহলে 11 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়। তাহলে এই যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে কোন ধারায়? ঠিক আছে, তাহলে যে ধারাটি আছে 4টে অপশনের মধ্যে কী হবে? 49, 21, 23, 270। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? 21। ঠিক আছে, এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নতে বলা আছে যে কোন প্রধানমন্ত্রীর কার্যকালে, ঠিক আছে, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী আইন বা বিরোধী বিলটি পাস হয়েছিল? তাহলে কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী, ঠিক আছে, বিলটি পাস হয়েছিল, যেটাকে আমরা বলে কি অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট। ঠিক আছে, তাহলে এ নরসিংহ রাও, ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? রাজীব গান্ধী। তাহলে অ্যান্টি ডিফেকশন বিল যদি বলে তাহলে এই অ্যান্টি ডিফেকশন বিলটা পাস হয়েছিল রাজীব গান্ধীর সময়কালে। ঠিক আছে, এটা যদি ইয়ারটা বলে তাহলে একটু মনে রাখবে 1985। ঠিক আছে, এই 1985 এই সময়কালে। ঠিক আছে, যেটা হচ্ছে কি 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এরপরে কোয়েশ্চেন নম্বর 13 অর্থাৎ 13 বলা আছে যে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? যেটাকে আমরা কেমিক্যাল নেমও বলি। ঠিক আছে, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নেম বা কেমিক্যাল নেম যদি বলে তাহলে হয়ে যাবে কি? তাহলে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, এবার যদি বলে পরীক্ষায় যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, এটা অলরেডি আগে যে মক টেস্ট আছে সেই মক টেস্টটা করানো আছে। ঠিক আছে, তো ভিটামিন সি এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে কি স্কারবি। ঠিক আছে, স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে, এরপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে যে লাফিং গ্যাস কাকে লাফিং গ্যাস বলা হয়? ঠিক আছে, তাহলে বলা আছে কি কাকে লাফিং গ্যাস বলা হয়? ঠিক আছে, তাহলে লাফিং গ্যাস কাকে বলা হয়? 4টে অপশন দেওয়া আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি নাইট্রাস অক্সাইড,
অপশান বি N2O। ঠিক আছে, এটি হচ্ছে WBCS প্রিলি 2016 সালে। এরপর আসছি বারবার পরীক্ষায় আসা এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ এই বইটির লেখককে? এ টেল অফ টু সিটিজ বইটির লেখককে? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ডিকেন্স। ঠিক আছে, অপশন এ PSC মিসলেনিয়াস 2012। এরপরে আসছে সেকশন 2 কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, তাহলে পরপর আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে আমরা বলি শর্টকাটে বলি কি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? ঠিক আছে, যেটাকে ইডি বলছে এক্সিকিউটিভ ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন। চারটে অপশন আছে, তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? সেটা হবে কি উর্জিত প্যাটেল। ঠিক আছে, তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি উর্জিত প্যাটেল। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে BCCI এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত হলেন কে? BCCI যেটাকে আমরা ক্রিকেটের বোর্ড আর কি, BCCI এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত হলেন কে? চারটি অপশন আছে, রাজ সিং ডুঙ্গারপুর, অনুরাগ ঠাকুর, রোহন দেশাই, রাজীব শুক্লা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি রাজীব শুক্লা। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হচ্ছে কোথায়? ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হচ্ছে কোথায়? যেটা হয়ে গেছে আর কি, তো এটা হয়ে যাবে কি সঠিক উত্তর কি হয়ে যাবে লিভারপুল। এরপরে 4 নম্বর বলা আছে যে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, যেটাকে আমরা NSO বলছি, এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? ঠিক আছে, তাহলে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস NSO এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? চারটি অপশন দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 7.8%। ঠিক আছে, এটা মনে রাখবে 7.8%। এরপরে 5 নম্বর প্রশ্ন বলা আছে যে গ্লোবাল পিস ইন্ডেক্স, যেটাকে বলা আছে GPI, ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে স্থান পেল। ঠিক আছে, সবচেয়ে সেফেস্ট যেটা আছে এশিয়ার মধ্যে কিন্তু। ঠিক আছে, তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি সিঙ্গাপুর, অপশন এ। 6 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন দেশে সমস্ত ধরনের ডাক পরিষেবা স্থগিত করেছে ভারতীয় ডাক বিভাগ? ঠিক আছে, অর্থাৎ কোন দেশে সমস্ত ধরনের ডাক পরিষেবা, যেটাকে আমরা পোস্ট অফিস সার্ভিস বলছি, ঠিক আছে, পোস্টাল সার্ভিস, তাহলে এই যে পোস্টাল সার্ভিস স্থগিত করেছে কোন বিভাগ? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি আমেরিকা। ঠিক আছে, এরপরে 7 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? খাগড়া প্রসাদ ওলি, যেটাকে আমরা ওলি গভর্নমেন্ট বলছি আর কি, তাহলে কোন দেশের প্রধানমন্ত্রী? ইনি হচ্ছেন নেপাল। ঠিক আছে, কিছুদিন আগে এই ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি এটা। ঠিক আছে, যে কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন? খাগড়া প্রসাদ ওলি, তাহলে সেটা হয়ে যাবে কি নেপাল। 8 নম্বর প্রশ্ন বলা আছে যে 2023-24 সাল অনুযায়ী ভারতের সাক্ষরতা হার 74% থেকে বৃদ্ধি পেয়ে কত হলো? তাহলে 2023-24 সাল অনুযায়ী ভারতের সাক্ষরতা, যেটাকে আমরা লিটারেসি রেট বলছি, সাক্ষরতা হার 74%, 74% থেকে বৃদ্ধি পেয়ে কত হলো? ঠিক আছে, তাহলে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি 80.9%। ঠিক আছে, অপশন ডি। এরপর আসছি 9 নম্বর বলা আছে যে ভারতের সব থেকে দ্রুততম ট্রেনের তকমা পেল কোনটি? ঠিক আছে, ভারতের সব থেকে দ্রুততম ট্রেনের তকমা পেল কোনটি? ঠিক আছে, চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি নমো ভারত। ঠিক আছে, অপশন সি। 10 নম্বর, সম্প্রতি 52 বছর বয়সে প্রয়াত জুবিন গর্গ কোন রাজ্যের সঙ্গীত শিল্পী ছিলেন? ঠিক আছে, এটা খবরটা সম্পর্কে আমরা অবশ্যই সবাই জানি যে সম্প্রতি 52 বছর বয়সে, ঠিক আছে, প্রয়াত জুবিন গর্গ কোন রাজ্যের সঙ্গীত শিল্পী ছিলেন? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি আসাম। এটা অবশ্যই আমরা জানি সবাই, আসাম। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন
বলা আছে যে ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি? পবন কুমার শর্মা। ঠিক আছে, পবন কুমার শর্মা। 12 নম্বর প্রশ্ন বলা আছে যে 2025 মেন্স ব্যালন ডি'অর জিতলেন কোন দেশের ফুটবলার? ওসমানে ডেম্বেলে। তাহলে বলছে এই পুরস্কারটার নামটা মনে রাখবে, মেন্স ব্যালন ডি'অর জিতলেন কোন দেশের ফুটবলার? ওসমানে ডেম্বেলে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? ফ্রান্স। এরপরে 13 নম্বর প্রশ্ন যে কোন দেশকে পরাজিত করে এশিয়া কাপ 2025 জিতল ভারত? ঠিক আছে, কোন দেশকে পরাজিত করে এশিয়া কাপ 2025 জিতল ভারত? এটা আমরা অবশ্যই জানি যে সেটা হচ্ছে কি? পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান। এরপর আসছি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে যে ইন্টারপোল এশিয়ান কমিটি, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা ইন্টারপোল এশিয়ান কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ? ঠিক আছে, ইন্টারপোল এশিয়ান কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হলো ভারত। এরপরে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা AIIA, ঠিক আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এটা মনে রাখবে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা এর নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এটা হয়ে যাবে কি? প্রদীপ কুমার প্রজাপতি। ঠিক আছে, অপশন বি, প্রদীপ কুমার প্রজাপতি। এরপরে আসছি ইংলিশ সেকশনে। ঠিক আছে, তো অলরেডি আমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করলাম, তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, এরপরে আসছে আমরা ইংলিশ সেকশনে। প্রথম প্রশ্ন দিকে আসি আমরা। প্রথম প্রশ্ন দেওয়া আছে চুজ দ্য সিনোনিম অফ প্রিস্টিন। ঠিক আছে, তাহলে এই ইংলিশে সিনোনিম করার আগে সবথেকে প্রথম যেটা আমাদের জানতে হবে যে প্রশ্নটার মিনিং কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে সিনোনিম দেওয়া আছে প্রিস্টিন, তাহলে এই প্রিস্টিনের মিনিং আগে জানবো আমরা। ঠিক আছে, তারপরে আমরা অপশনের দিকে যাব। তাহলে প্রথমে যদি আমরা জানি যে প্রিস্টিন মানে কি, তাহলে প্রিস্টিন মানে হচ্ছে কি? পিওর, অর্থাৎ পবিত্র। ঠিক আছে, পিওর বা পবিত্র বা আনটাচ ইন অরিজিনাল কন্ডিশন, মানে সঠিক অবস্থায় বলা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আনটাচও বলা যেতে পারে, সেটাকে আমরা বলছি কি? প্রিস্টিন। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? পলিউটেড তো হবেই না, করাপ্ট হবে না, স্ট্যান্ডও হবে না। কারণ কি? স্ট্যান্ড মানে হচ্ছে মার্কড, কোনো কিছুকে দাগ লাগা, সেটাকে আমরা বলি স্ট্যান্ড, বা কালার্ড হয়ে যাওয়া, ডিসকালার্ড হয়ে যাওয়াকে আমরা স্ট্যান্ড বলি। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটাকে হবে কি? পিওর অর্থাৎ পবিত্র, পিওর অর্থাৎ পবিত্র। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর আবার বলেছে চুজ দ্য সিনোনিম অফ লুসিড। ঠিক আছে, তাহলে এই যে লুসিড যেটা আছে, বারবার পরীক্ষা আসা প্রশ্ন, এটা হচ্ছে লুসিড। ঠিক আছে, তাহলে লুসিডের আগে মিনিং জানতে হবে। তাহলে এই যে লুসিড যেটা আছে সেটা হচ্ছে কি? ক্লিয়ারলি এক্সপ্রেসড, মানে কি? স্বচ্ছ আবার বলা যেতে পারে। এই লুসিড মানে হচ্ছে কি? স্বচ্ছ বা সুন্দরভাবে প্রকাশিত বলা যেতে পারে, বা ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে যেটা সহজে বোঝা যায়। ঠিক আছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড বা সুন্দরভাবে প্রকাশিত বা স্বচ্ছ, এগুলা হচ্ছে লুসিডের মিনিং। তাহলে কনফিউজড মানে তো হবে না, ক্লিয়ার, ডার্ক আর কমপ্লিকেটেড মানে তো জটিল, তো সেটা তো স্বচ্ছ না। তাহলে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে কি? ক্লিয়ার। তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে কি? অপশন বি। তাহলে লুসিডের সিনোনিম হচ্ছে কি? ক্লিয়ার। ঠিক আছে, লুসিড মানে হচ্ছে স্বচ্ছ বা ইজি টু আন্ডারস্ট্যান্ড বা সুন্দরভাবে প্রকাশিত, এরকম মিনিং। তাহলে সেক্ষেত্রে তার সিনোনিম হয়ে যাচ্ছে কি? ক্লিয়ার, মানে স্বচ্ছ বা ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম। এবারে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, অপোজিট। তাহলে প্রথমে যেটা আমরা পেয়ে যাচ্ছি অবস্কিওর। ঠিক আছে, তাহলে এই যে অবস্কিওর যেটা দেওয়া আছে, তাহলে অবস্কিওর মানে কি? প্রথমে আমাদের জানতে হবে যে অবস্কিওর মানে হচ্ছে আনক্লিয়ার, যেটাকে আমরা বলছি কি? অস্বচ্ছ। আরেকটা হচ্ছে হিডেন, যেটাকে আমরা বলছি কি? লুকায়িত অবস্থায় যেটা আছে। ঠিক আছে, লুকায়িত অবস্থা। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি? অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যান্টোনিয়াম কি হবে? চারটে অপশনের মধ্যে যেটা হয়ে যাবে কি? হিডেন মানে তো লুকায়িত অবস্থা, ডার্ক মানে স্বচ্ছ, অস্বচ্ছ সেটাকে আমরা বলছি ডার্ক, আননোন তো হবে না। তাহলে এক্ষেত্রে যেটা অপোজিট হয়ে যাবে সেটা কি হবে? কি? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবস্কিওর মানে হচ্ছে আনক্লিয়ার বা অস্বচ্ছ বা হিডেন, তাহলে ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে বা স্বচ্ছ, সেই জন্য অ্যান্টোনিয়াম হয়ে যাবে কি? ক্লিয়ার। ঠিক আছে, এরপর আসছি
4 নম্বর, 4 নম্বরে আবার জিজ্ঞাসা করা আছে কি অ্যান্টোনিয়াম। তাহলে 4 নম্বরে যে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করা আছে কি হস্টাইল। তাহলে এই হস্টাইলের মিনিং আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে হস্টাইল মানে হচ্ছে কি, হস্টাইল মানে হচ্ছে আনফ্রেন্ডলি, ঠিক আছে, মানে বন্ধুত্বহীন, বন্ধুত্বহীন, ঠিক আছে, বা শত্রু ভাবাপন্ন বলা যেতে পারে, শত্রু ভাবাপন্ন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি অপোজিট জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যাংরি তো হবে না, কারণ রাগ থাকবে, শত্রুর মধ্যে ক্রুয়েল থাকবে, হার্স থাকবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্রেন্ডলি, মানে বন্ধু ভাবাপন্ন, ঠিক আছে, ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধু ভাবাপন্ন, ঠিক আছে। এরপরে আসছি 5 নম্বর, 5 নম্বর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা আছে দ্য জাজ ফাউন্ড হিম গিলটি ড্যাশ মার্ডার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? 4টা অপশন আছে, উইথ, ফর, অফ, টু। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অফ। তাহলে গিলটি অফ, তাহলে এই যে গিলটি অফ যেটা আছে, এই গিলটি অফ মার্ডার মানে হচ্ছে গিলটি অফ সামথিং, এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন বা ইউসেজ অফ আইডেন্টিক এক্সপ্রেশন। তাহলে এখানে বেশিরভাগ সময় কী হয়, গিলটি অফ হবে, ঠিক আছে, মানে কোনো কিছু করা বা গিলটির সাথে কোনো কিছু কাজ যেটা আছে, গিলটি অফ ক্রাইম বা গিলটি অফ থেফট, হ্যাঁ, গিলটি অফ মার্ডার, তাহলে এই যে গিলটি আছে তাহলে গিলটি অফ সামথিং, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি অফ। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্যালেন্স আবার এসছে। তাহলে এই ফিল ইন দ্য ব্যালেন্স বলা আছে দ্য প্লেন অ্যারাইভড, ঠিক আছে, বলা আছে দ্য প্লেন অ্যারাইভড ড্যাশ টাইম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অন, ঠিক আছে, মানে এক্স্যাক্ট টাইমে, ঠিক আছে। অন যেটা আছে সেটা হচ্ছে কি পাঞ্চুয়ালিটি বোঝায়, মানে সঠিক সময়, এই যে অন টাইম, অন টাইম বোঝাতে ইউজ হয় কোনটা? সঠিক টাইম, মানে যেটা শিডিউল টাইম আছে একদম সেম শিডিউল টাইমে উপস্থিত হওয়াকে বলা হয় কি অন টাইম। আর ইন টাইম কাকে বলবো আমরা? মানে হচ্ছে সঠিক সময়ের আগে, সঠিক সময়ের আগে সেটাকে আমরা বলি কি ইন টাইম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা অন টাইম হবে, কারণ কি সঠিক সময়ে উপস্থিত হওয়াকে আমরা অন টাইম বলি, ঠিক আছে। এরপরে আসছি 7 নম্বর, এই 7 নম্বর প্রশ্ন বলা আছে স্পট দ্য এরর, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এমপ্লয়িজ ওয়াজ ইনভাইটেড টু দ্য অ্যানুয়াল কোম্পানি পিকনিক। অপশন ডিতে আছে নো এরর। সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নো এরর, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে পরে যখন দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তখন যেটা ভার্ব যেটা আছে সেটা ভার্ব যেটা আছে ভার্ব ফার্স্ট সাবজেক্টকে ফলো করে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট কি দ্য ম্যানেজার, ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে ওয়াজ যেটা আছে, ম্যানেজার যেহেতু সিঙ্গুলার সেই জন্য ভার্বও আছে সিঙ্গুলার, ঠিক আছে। এই এমপ্লয়িজকে ফলো করবে না, কারণ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন অ্যাড হয় দুটো সাবজেক্ট তখন সেটা ফলো করে ফার্স্ট সাবজেক্টকে, যেহেতু ফার্স্ট সাবজেক্ট এখানে ম্যানেজার সিঙ্গুলার সেই জন্য ভার্বও আছে কি সিঙ্গুলার, তাহলে সেটা হয়ে যাবে কি এখানে নো এরর, ঠিক আছে। অপশান ডি, অপশান ডি। এরপরে 8 নম্বর, 8 নম্বর বলা আছে যে স্পট দ্য এরর, ঠিক আছে। বলছে উই হ্যাভ বিন সেলিব্রেটিং মেনি ফেস্টিভ্যাল সিন্স সেঞ্চুরিজ। অপশন ডি নো এরর। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, সি পার্টে ভুল আছে। কারণ কি? কারণ এই যে সেঞ্চুরি যেটা আছে তাহলে এই সেঞ্চুরিতে ইউজ হয়েছে কি সিন্স, কিন্তু সিন্স আমরা কখন ইউজ হয়? পয়েন্ট অফ টাইমে সিন্স ইউজ হয়। আর পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এই পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ইউজ হয়। তাহলে এই যে সেঞ্চুরি যেটা আছে সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাহলে সেই জন্য এই সিন্সের জায়গায় ইউজ হবে কি ফর, ঠিক আছে। সিন্সের জায়গায় ইউজ হবে কি ফর, ঠিক আছে। তাহলে সেই জন্য হয়ে যাবে কি এক্ষেত্রে অপশান সি পার্টে ভুল আছে, এই সিন্সের জায়গায় হবে ফর, ঠিক আছে। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কি পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সঠিক উত্তর কী হবে? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে অপশান বি, অপশান বি হয়ে যাবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অপশান বি। 10 নম্বর, 10 নম্বর বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ঠিক আছে। বলছে এই স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন, মানে একটি বক্তৃতা যেটা কোনো প্রিপারেশন ছাড়াই, ঠিক আছে, দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কোনো প্রিপারেশন ছাড়াই যে বক্তৃতা দেওয়া হয় তাকে কি বলা হয়? 4টে অপশান আছে, তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে?
দেখে নিই আমরা চারটা অপশনের মধ্যে। অপশন এ যেটা আছে ইউলজি, তাহলে ইউলজি কি? ইউলজি মানে হচ্ছে স্পিচ প্রেজিং সামওয়ান, অর্থাৎ কারো প্রশংসা করা, ঠিক আছে, স্পিচ প্রেজিং সামওয়ান অর্থাৎ কারো প্রশংসা করা, ঠিক আছে। কিন্তু এটা কখন হয়? এটা জেনারেলি মৃত্যুর পর করে, ঠিক আছে, জেনারেলি মৃত্যুর পরে, ঠিক আছে, জেনারেলি মৃত্যুর পরে, সেটাকে আমরা বলছি কি ইউলজি। এক্সটেম্পোর কি না, এ ডিরেক্ট স্পিচ উইদাউট এনি প্রিপারেশন, মানে হচ্ছে একটা বক্তৃতা যেটা কোনো প্রিপারেশন ছাড়াই দেওয়া হয়, সেটাকে আমরা বলছি কি এক্সটেম্পোর। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এক্সটেম্পোর, ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্সটেম্পোর, ঠিক আছে। আর ডায়লগ কি? যখন দুজনের ডায়া মানে হচ্ছে দুই, ঠিক আছে, আর লগ মানে হচ্ছে কনভারসেশন, যখন দুজনের মধ্যে কথাবার্তা হয় সেটাকে আমরা বলি কি ডায়ালগ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কনভারসেশন বিটুইন টু। আর সলিলি কিউ কি? সলিল যেটা আছে এই সলিল, এটা মানে হচ্ছে এক, ঠিক আছে, আর লকিউ মানে হচ্ছে কথাবার্তা বলা। তাহলে কোনো একজন মানে স্পিচ অফ ওয়ান সেলফ, এটা হচ্ছে স্পিচ অফ ওয়ান সেলফ, ঠিক আছে। এটা কোথায় মেনলি? এটা ড্রামা, ঠিক আছে, ড্রামার ক্ষেত্রে কোনো একজন যখন ড্রামার মধ্যে থেকে কথাবার্তা বলে সেটাকে আমরা বলছি কি সলিলিকিউ, মানে একা একাই কথাবার্তা বলা, সেটাকে আমরা বলছি কি সলিলিকিউ। তা এক্ষেত্রে যেটা আছে স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন, সেটা হয়ে যাচ্ছে কি এক্সটেম্পোর, ঠিক আছে। এরপর আসি 11 নম্বর। 11 নম্বর বলা আছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু স্টাডিজ আর্থকুয়েকস। তাহলে এই যে আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্প, যে ভূমিকম্প সম্পর্কে স্টাডি করে তাকে আমরা কি বলি? সেই ব্যক্তিকে আমরা কি বলি? ঠিক আছে, ভূমিকম্প সম্পর্কে স্টাডি করা ব্যক্তিকে আমরা কি বলি? চারটে অপশন দেওয়া আছে, সিসমোলজিস্ট, জিওলজিস্ট, ম্যাটেরিওলজিস্ট, অ্যাস্ট্রোনমার, ঠিক আছে। তাহলে চারটে অপশন আমরা দেখে নেব। তাহলে সিসমোলজিস্ট মানে হচ্ছে কি সিসমো অর্থাৎ কি কম্পন, ঠিক আছে, তাহলে সিসমোলজিস্ট মানে হচ্ছে যে ভূমিকম্প বা আর্থকুয়েক সম্পর্কে স্টাডি করে তাকে আমরা বলি কি সিসমোলজিস্ট। তাহলে জিওলজিস্ট কি? যে স্টাডি করে আর্থের স্ট্রাকচারকে, আর্থের স্ট্রাকচার অ্যান্ড রককে স্টাডি করে, ঠিক আছে, আর্থ স্ট্রাকচার, ঠিক আছে, পৃথিবীর গঠন, আর্থ স্ট্রাকচার, ঠিক আছে, আর্থ স্ট্রাকচার অ্যান্ড রক্স, ঠিক আছে, যে পর্বতমালা বা পৃথিবীর স্ট্রাকচার বা পৃথিবীর গঠনকে যে স্টাডি করে তাকে আমরা বলি জিওলজিস্ট। মেট্রোলজিস্ট কি? স্টাডিজ ওয়েদার, যারা ওয়েদার অর্থাৎ পরিবেশ আবহাওয়াকে স্টাডি করে তাদের আমরা বলি কি মেট্রোলজিস্ট। তাহলে স্টাডি ওয়েদার, ঠিক আছে, তখন আমরা বলি কি মেট্রোলজিস্ট। অ্যাস্ট্রোনমার মানে আমরা জানি স্টাডিজ স্টার অ্যান্ড প্ল্যানেট, স্টার অ্যান্ড প্ল্যানেট, গ্রহ উপগ্রহ নিয়ে যারা আলোচনা মানে স্টাডি করে তাদের আমরা বলি কি অ্যাস্ট্রোনমার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা ভূমিকম্প সেটা হয়ে যাবে কি সিসমোলজিস্ট। এরপর আসছি 12 নম্বর। 12 নম্বরে এসে ইডিয়ম, ঠিক আছে, ইডিয়ম জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে বলেছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, মানে হচ্ছে এই যে বুল অর্থাৎ কি ষাঁড়, তাহলে ষাঁড়কে ধরা কি দিয়ে? বাই হর্নস, তার যে সিং আছে সিং দিয়ে ধরা। তার মানে আমরা বুঝতে পারছি কি যে কোনো একটা টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন বোল্ডলি, অর্থাৎ খুব সাহসিকতার সাথে কোনো একটা সিচুয়েশনকে ফেস করা, এরকম বোঝাতে আমরা ইউজ করি কি টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, ঠিক আছে, বা কোনো একটা ষাঁড়কে তার সিং দিয়ে পরে ধরা। তাহলে এটা হচ্ছে কি খুবই ডিফিকাল্ট কাজ, তাহলে এই ডিফিকাল্ট কাজকে সাহসিকতার সাথে ধরা এটাকে বোঝাচ্ছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, ঠিক আছে, মানে হচ্ছে টু ফেস দ্য এ সিচুয়েশন, টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন বোল্ডলি, সাহসিকতার সাথে, ঠিক আছে। এরপর আসছি 13 নম্বর। তাহলে 13 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম, ঠিক আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। টু বি ইন হট ওয়াটার, টু বি ইন হট ওয়াটার মানে হট ওয়াটারের মধ্যে থাকা। তাহলে এই ইডিয়মটার মানে কি হবে? এটা হয়ে যাবে কি টু বি ইন ট্রাভেল, কারণ কি কারণ হট ওয়াটারের মধ্যে আমরা থাকতে পারবো না সিচুয়েশনে, তাহলে এটাকে বোঝাচ্ছে আমরা কি যে ট্রাভেলের মধ্যে থাকা, অর্থাৎ অসুবিধা বা কষ্টের মধ্যে থাকা, সমস্যার মধ্যে থাকা, সেটাকে আমরা বোঝাতে ইউজ করি কি টু বি ইন হট ওয়াটার, ঠিক আছে। এরপর আসছি 14 নম্বর। তাহলে এই 14 নম্বর বলেছে চেঞ্জ দ্য ন্যারেশন, ঠিক আছে, চেঞ্জ দ্য ন্যারেশন। এখানে বলা আছে হি সেড মে গড ব্লেস ইউ, হি সেড মে গড ব্লেস ইউ, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, অপশন সি, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিক আছে, অপশন সি। এরপর আসছি 15 নম্বর, আজকের একটা লাস্ট, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, ঠিক আছে, অর্থাৎ সঠিক স্পেলিংটা বলেছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইন্ডিপেন্ডেন্স তোমরা অবশ্যই চারটি অপশন দেখে নেবে। তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা কি অপশন সি, অপশন সি ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইন্ডিপেন্ডেন্স মানে কি ফ্রিডম বা সেলফ রুল, ফ্রিডম বা সেলফ রুল, ঠিক আছে, যেটাকে আমরা বলি সেলফ রুল, যেটাকে আমরা বলি কি স্বাধীনতা।
ঠিক আছে। তাহলে এখানে কমপ্লিট হলো ইংলিশের টোটাল 15টি প্রশ্ন। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ। আমরা দেখা করব পরবর্তী যে মক আছে সেটা। তো আমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবো, এবং এছাড়া 1 থেকে 12 নম্বর যে মক টেস্ট অলরেডি এই চ্যানেলটার মধ্যেই আপলোড করা আছে, তো সেটা তোমরা অবশ্যই দেখবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, এখানে শেষ করছি। জয় হিন্দ।